স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ আওয়ামী লীগের নতুন আন্দোলনের প্রস্তুতি, শেখ হাসিনার নির্দেশনায় পরিবর্তনের দামামা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খাম্বা তারিকের নেতৃত্বে আবারও সেই অন্ধকার যুগে ফিরছে বাংলাদেশ। বিস্ফোরক মন্তব্য আওয়ামী শীর্ষ নেতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আসিফ নজরুলের কোটি কোটি টাকার দুর্নীতি এবার বিচারের আওতায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঁদাবাজি ছিনতাই, বিএনপি আরেকটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাদি হত্যার মূল আসামিদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিল পশ্চিমবঙ্গ পুলিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতাদের দাবি, দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে নেতাকর্মীদের সংগঠিত করা এবং রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন ইস্যুতে সরকারের নীতির সমালোচনার প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য মাঠে নামার কৌশল নিয়ে আলোচনা করছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এসব বৈঠকে সম্ভাব্য কর্মসূচি, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির বিষয়ে আলোচনা চলছে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দলের সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, সংগঠনকে শক্তিশালী রাখতে হবে এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী দলীয় নেতারা মাঠ পর্যায়ে প্রস্তুতি নিতে শুরু করেছেন। দলটির এক কেন্দ্রীয় নেতা বলেন, আমরা এখন সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছি। পরিস্থিতি অনুযায়ী দল যে কোনো সময় বড় কর্মসূচি ঘোষণা করতে পারে। নেতাকর্মীদের ইতিমধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সম্ভাব্য আন্দোলন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে তারা মনে করছেন। এদিকে দলীয় নেতারা বলছেন, তাদের আন্দোলনের মূল লক্ষ্য হবে জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা। তারা দাবি করেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। তবে এখনও পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বড় কর্মসূচি ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় কমিটি শীঘ্রই কর্মসূচি ঘোষণা করতে পারে। সেই কর্মসূচির মধ্যে সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং রাজনৈতিক সমাবেশ থাকতে পারে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, যদি আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে আন্দোলনের ঘোষণা দেয়, তাহলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রতিযোগিতা ও উত্তেজনা বাড়তে পারে। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেদিকে সবারই দৃষ্টি রাখা জরুরি। বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় রাজনৈতিক দলগুলোর প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। তাই আওয়ামী লীগের সম্ভাব্য আন্দোলন কর্মসূচি দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে সবার নজর এখন সেই দিকেই। এদিকে খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকার যুগে ফিরছে বাংলাদেশ। বিস্ফোরক মন্তব্য আওয়ামী শীর্ষ নেতার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2001-2006 সালের বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলটি বিদ্যুৎ খাতের চরম বিপর্যয়ের জন্য স্মরণীয় হয়ে আছে। সেই সময়ে দেশজুড়ে তীব্র লোডশেডিং এবং বিদ্যুৎ সংযোগ ছাড়াই হাজার হাজার মাইল জুড়ে শুধু বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা স্থাপনের ঘটনাটি আজও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেই ঘটনা আবারও ঘটতে যাচ্ছে বাংলাদেশে। গতকাল বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB এর কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আমি বিশ্বাস করি ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো। বিএনপি জামাত জোট সরকারের সময় দেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে বিশাল ব্যবধান তৈরি হয়েছিল। রাজধানীর পাশাপাশি গ্রামগঞ্জে দিনে 16 থেকে 18 ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলত। কলকারখানায় উৎপাদন স্থবির হয়ে পড়েছিল এবং সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। এই বিদ্যুৎ সংকটের প্রতিবাদে 2006 সালে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সাধারণ মানুষ যখন আন্দোলনে নামে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হন। সেই ঘটনাটি তৎকালীন সরকারের জন্য এক বড় কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়।
সেই সময় বিদ্যুৎ খাতের দুর্নীতির সমার্থক শব্দ হিসেবে আবির্ভূত হয়েছিল খাম্বা। অভিযোগ ওঠে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের মালিকানাধীন ওয়ান গ্রুপ কোনো টেন্ডার ছাড়াই শত শত কোটি টাকার বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা সরবরাহের কাজ পায়। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ না দিয়েই মাইলের পর মাইল শুধু সিমেন্টের খুঁটি পুঁতে রাখা হয়েছিল। গ্রামবাসী বিদ্যুৎ পাওয়ার আশায় আবেদন করলেও তাদের ভাগ্যে জুটত শুধু সেই শূন্য খাম্বা। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল খাম্বা বা খুঁটি স্থাপনের নামে জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারেক রহমানের নেতৃত্বাধীন হাওয়া ভবন সিন্ডিকেট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্যুৎ খাতের সেই অব্যবস্থাপনা এবং কানসাটের রক্তাক্তই আন্দোলন ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবির অন্যতম প্রধান কারণ ছিল। যদিও বিএনপি পরবর্তী সময়ে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে, তবে সাধারণ মানুষের স্মৃতিতে বিদ্যুৎ সংকট এবং খাম্বা শব্দটি আজও জোট সরকারের আমলের প্রতীক হিসেবে রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের নেতৃত্বে সেই পুরনো খাম্বা সংস্কৃতি এবং অব্যবস্থাপনার কারণে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবির অন্যতম প্রধান কারণ ছিল। বর্তমানে মন্ত্রীর মুখে লোডশেডিং সহ্য করা ভালো এমন মন্তব্য শুনে সাধারণ মানুষ আশঙ্কা করছেন দেশ কি আবারও সেই তারেক রহমানের খাম্বা যুগে এবং লোডশেডিংয়ের অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে। বিদ্যুৎ খাতের এই নাজুক পরিস্থিতি এবং সরকারের দায়িত্বশীলদের এমন মন্তব্য সাধারণ মানুষের মনে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আরও জানিয়ে দেব, আসিফ নজরুলের কোটি কোটি টাকার দুর্নীতি এবার বিচারের আওতায়। সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক পদায়ন, অর্থ পাচার, অন্যান্য দুর্নীতিসহ ১ ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে দুদক। ক্ষমতার অপব্যবহার করে এসব দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে দুদক এসব অভিযোগ যাচাই বাছাই করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এই উপদেষ্টা। ক্ষমতার অপব্যবহার করে এসব দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে দুদক এসব অভিযোগ যাচাই বাছাই করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এই উপদেষ্টা। আসিফ লিখেছেন, আমি সরকারে থাকা অবস্থায় কখনো কোনো দুর্নীতি করিনি। বিভিন্ন জায়গায় আমার ফ্ল্যাট থাকার যে অভিযোগ আনা হয়েছে সব অভিযোগ মিথ্যে। আসিফ আরও লিখেছেন, আমি কোনো স্বজনপ্রীতি করিনি। সরকারে থাকা অবস্থায় আত্মীয় স্বজনকে বিন্দুমাত্র সুযোগ সুবিধা দিইনি। ফেসবুক পেজে আসিফ লিখেছেন, আসিফ নজরুল আমেরিকায় বাড়ি কিনেছেন, বউ বাচ্চা আমেরিকায় চলে গিয়েছে, সেও শীঘ্রই আমেরিকায় ভেগে যাবে, এরকম একটা গুজব বছরখানেক আগে ইউটিউবে ছাড়া হয়। বিপুল সংখ্যক মানুষ এটি দেখেন এবং কিছু লোক তা বিশ্বাস করতে শুরু করে। এর কিছুদিন পর খালেদ মহিউদ্দিনের একটি অনুষ্ঠানে প্রসঙ্গটি ওঠে। এর মধ্যে রয়েছে একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই ও বোনের সম্পত্তি আত্মসাৎ করেন। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে। পিবিআই মামলা তদন্ত করে জালিয়াতির প্রমাণ পেয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে। কিন্তু আসিফ নজরুল ২০ কোটি টাকার বিনিময়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিনেও বিপুল অঙ্কের লেনদেনের অভিযোগ উঠেছে। একইভাবে আসিফ নজরুল ক্ষমতার ১৮ মাসে টাকার বিনিময়ে বহু জামিন বাণিজ্য করেন। আসিফ নজরুলের বিরুদ্ধে পদায়নের দুর্নীতির অভিযোগও আনা হয়েছে। ঢাকা ও আশপাশের এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একইভাবে সাব রেজিস্ট্রার বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। আবার তার বিরুদ্ধে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও জমা পড়েছে দুদকে। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির নানা অভিযোগ রয়েছে আসিফ নজরুলের বিরুদ্ধে। ১ ডজনের বেশি দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে দুদকে জমা পড়েছে। এদিকে চাঁদাবাজি, ছিনতাই, বিএনপি আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়ত্ব। জয়পুরহাটের কালাইয়ে একজন সাধারণ আড়ত ব্যবসায়ী সারাদিন বাজারে বাজারে ঘুরে পাওনা টাকা তুলেছেন। রাত 8:30টায় বাড়ি ফিরছিলেন মোটরসাইকেলে। পথের মাঝে থামানো হলো, বেধড়ক মারধর করা হলো, আর ৮,৫১,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হলো। যারা এই কাজটি করল তারা কোনো অজ্ঞাত সন্ত্রাসী না, তারা বিএনপির স্থানীয় নেতাকর্মী। গ্রেফতার হওয়া হারুন মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এখন প্রশ্ন করা দরকার, এই ঘটনাটা কি আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা একটা পরিচিত প্যাটার্নের অংশ?
বিএনপি গত কয়েক মাস ধরে যেভাবে মাঠে নেমেছে সেটা দেখলে যে কোনো সচেতন মানুষের পরিচিত লাগবে। চাঁদাবাজি, দখল, মারধর, ছিনতাই। দলের নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি বিএনপি তার জন্মলগ্ন থেকে বহন করে আসছে সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সামাজিক মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া দেখলে আরও বেশি গা শিউরে ওঠে। কেউ লিখছেন 17 বছর লুটপাট বন্ধ ছিল, এখন বাপ ক্ষমতায়। কেউ বলছেন 2 দিন পর তো বের হয়ে যাবে, গ্রেফতার করে কি লাভ। কেউ আবার সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে রিজিকের মালিক আল্লাহ, চাঁদাবাজি তো উসিলা মাত্র। আর সবচেয়ে ভয়াবহ যুক্তিটি হল দীর্ঘদিন থেকে না খেয়ে আছে, এটা তেমন কিছু না। এই মন্তব্যগুলো হাস্যরসের জায়গা থেকে করা হয়েছে সেটা বোঝা যায়, কিন্তু এর ভেতরে একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। মানুষ এই পরিস্থিতিকে স্বাভাবিক ধরে নিতে শুরু করেছে। বিএনপি ক্ষমতায় আসলে এমনটাই হয়, এই ধারণাটা মানুষের মাথায় এতটাই গেঁথে গেছে যে তারা ক্ষোভ দেখালেও বিস্মিত হচ্ছে না। এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা। এখন একটু পেছনে তাকানো দরকার। 12 ফেব্রুয়ারি 2026 তারিখে যে নির্বাচনের নাটক মঞ্চস্থ হল সেটাতে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রাখা হয়েছিল। জনগণ সেই ভোট বয়কট করেছিল। ভোট কেন্দ্রে মানুষ চায়নি। তারপরও একটি ফলাফল এলো, একটি সরকার গঠিত হল, মন্ত্রীরা শপথ নিলেন। যে সরকার জনগণের ভোটের বৈধতা ছাড়াই ক্ষমতায় বসে আছে, সেই সরকারের কাছ থেকে আইন শৃঙ্খলার কি জবাবদিহি আশা করা যায়? বিএনপি একটি দল হিসেবে এই দেশের রাজনীতিতে যতটুকু ক্ষতি করেছে সেটার হিসাব দেওয়া শেষ হওয়ার নয়। জিয়াউর রহমান সেনা শাসনের মাধ্যমে ক্ষমতা দখল করে একটি রাজনৈতিক দল বানিয়েছিলেন। সেই দলের ভিত্তিটাই গণতান্ত্রিক ছিল না। ক্যান্টনমেন্টের ভেতর থেকে জন্ম নেওয়া একটি দল যখন গণতন্ত্রের কথা বলে তখন সেটা শুনতে অনেকটা রঙ্গমঞ্চের সংলাপের মতো লাগে। তারপর বছরের পর বছর ধরে এই দলটি যখনই ক্ষমতায় এসেছে তখন চাঁদাবাজি, সন্ত্রাস, দলীয় ছত্রছায়ায় অপরাধ এগুলো রুটিন মাফিক ঘটেছে। কালায়ের ঘটনা নতুন কিছু না, কিন্তু নতুন যেটা সেটা হলো এই ঘটনার প্রতি প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়ার অনুপস্থিতি। পুলিশ একজনকে গ্রেফতার করেছে, বাকিরা পালিয়ে বেড়াচ্ছে। এই তথাকথিত মন্ত্রিসভা থেকে কোনো বক্তব্য নেই, কোনো উদ্বেগ নেই। নূর আলম বলেছেন টাকা নিয়ে গেছে তাতে সমস্যা নেই, কিন্তু আমার ছেলেকে যেভাবে মারধর করেছে তার বিচার চাই। একজন বাবার এই কথার ভেতরে কতটা অসহায়ত্ব আছে সেটা একটু ভাবুন। তিনি টাকার কথা ছেড়েই দিয়েছেন, শুধু চাইছেন ছেলের গায়ে হাত দেওয়ার বিচার। এই বিচার কি তিনি পাবেন? এই প্রশ্নের সৎ উত্তর দেওয়াটা এই মুহূর্তে খুব কঠিন। তরুণ প্রজন্মের একটা বড় অংশ বিএনপির আগের শাসনামল সরাসরি দেখেনি। তারা শুনেছে, পড়েছে, এখন দেখছে। কালায়ের ঘটনা, সারা দেশে ছড়িয়ে থাকা এরকম শত শত ঘটনা, এগুলো একটা জীবন্ত পাঠ্য বই হয়ে উঠছে। এই পাঠটা নেওয়া দরকার। কিন্তু পাঠ নেওয়াই কি যথেষ্ট? যেই সরকার বৈধতার সংকটে ভুগছে, যে দল ঐতিহাসিকভাবে সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে, তাদের কাছ থেকে একজন ব্যবসায়ীর ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশাটা কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে এই দেশের মানুষকে ভাবতে হবে। নাজিমুদ্দিন এখন জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি। তার বাবা থানায় মামলা করেছেন। একজন আসামি জেলে গেছে, বাকিরা মুক্ত। ছিনতাই হওয়া 8,51,000 টাকার হদিস নেই। এই হলো আমাদের বাস্তবতা, এবং এই বাস্তবতার দায় কোনো একটি দলের একার না। দায়টা সেই পুরো ব্যবস্থার, যেটা বারবার একই মানুষগুলোকে, একই কাঠামোকে ক্ষমতার কাছাকাছি থাকার সুযোগ দিয়ে চলেছে। আরও জানিয়ে দেব, হাদি হত্যার মূল আসামিদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিল পশ্চিমবঙ্গ পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। রোববার পশ্চিমবঙ্গ এসটিএফের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিস্তারিত জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, বাংলাদেশে ওসমান হাদিকে হত্যার পর ফয়সাল করিম মাসুদ ও আদমগীর হোসেন মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর থেকে তারা ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। সম্প্রতি পুনরায় বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা নিয়ে তারা বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ অভিযান চালিয়ে পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ 37 এবং ঢাকার আলমগীর হোসেনকে আটক করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধের সংশ্লিষ্টতায় মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যদিও পুলিশের বিজ্ঞপ্তিতে শনিবারের কথা জানানো হয়েছে, তবে পশ্চিমবঙ্গের একাধিক স্থানীয় সূত্র ও সাংবাদিকদের তথ্য অনুযায়ী তারা গত বছরের 29 ডিসেম্বরই আটক হয়েছিলেন।
দেশের তদন্তকারী সংস্থাও আগে থেকে তাদের আটকের বিষয়ে তথ্য পাওয়ার কথা জানিয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গতকাল আনুষ্ঠানিকভাবে স্বীকার করল। আরও জানিয়ে দেব, মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ। মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এ পদে নির্বাচন করেছে। ইরানের রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। আইআরজিসি আরও যোগ করেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বিশেষজ্ঞ পরিষদ দিয়ে খামেনির এই নির্বাচন সবার কাছে প্রমাণ করেছে যে ইসলামী ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামী ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা। ইরানের সশস্ত্র বাহিনী নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানানো শেষ পক্ষ হিসেবে যুক্ত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মোজতবা খামেনিকে ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ হিসেবে বর্ণনা করেছে। তারা আরও বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে। মোজতবা খামেনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। তার বয়স ৫৬ বছর। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ আগ্রাসনে আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও তার স্ত্রী, মোজতবা খামেনির স্ত্রী ও এক বোন নিহত হন। তবে সেদিন মোজতবা খামেনি হামলাস্থলে উপস্থিত ছিলেন না। কয়েক বছর ধরে বাবার সম্ভাব্য প্রধান উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় ৮ বছর ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তারপর প্রায় ৩৭ বছর যাবৎ দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে গেছেন।